ছাত্রছাত্রীরা, দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে আগের দিন আমরা পড়েছিলাম সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের অন্তর্গত হাত বাড়াও গল্প। আজ এই গল্পের দু একটা দরকারি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব। হাত বাড়াও গল্পে আমরা দেখেছি দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশের মর্মান্তিক ছবি। সেই গল্পেরই দু একটি উক্তি তুলে সেই সংক্রান্ত প্রশ্ন আজ আলোচিত হবে। একটা প্রশ্ন বলি, গল্প থেকেই নেওয়া একটা উক্তি, লেখকের উক্তি। সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে। খুনিরা বা খুনিদের বলতে লেখক কি বুঝিয়েছে আর সে শনাক্ত করেছে, এটা বলবার কারণ কি? হাত বাড়াও গল্পে ফুটে উঠেছে 50-এর মন্বন্তরের দুর্ভিক্ষ পীড়িত বাংলার মর্মান্তিক ছবি। ক্ষুধা, বাসস্থানের অভাব, চিকিৎসার অভাব মানুষকে পশুতে পরিণত করেছে। যে নারকীয় রূপ ফুটে উঠেছে তার পরিচয় আমরা পাই এই গল্পের মধ্য দিয়ে, যেখানে লেখক দেখছেন মাজা ভাঙা এক কিশোরকে 4 হাত পায়ে রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে এবং রাস্তা থেকে খুঁটে খুঁটে খাবার খেতে। স্তম্ভিত লেখক এই মর্মান্তিক পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান, কিন্তু তাকে তাড়া করে ফেরে সেই তথাকথিত জন্তু, অর্থাৎ এই অসহায় বালকটির জ্বলন্ত 2 চোখের দৃষ্টি। এখানে একটা কথা বলা প্রয়োজন, এই যে 50-এর মন্বন্তর, এটা কিন্তু মনুষ্য সৃষ্ট কারণে হয়েছিল। এক শ্রেণীর অসাধু আরবদার, জোরদার, মহাজন এরা ইংরেজ সরকারের মদতপুষ্ট হয়ে অন্যায়ভাবে খাদ্যবস্তু গুদামজাত করে কৃত্রিম এই দুর্ভিক্ষ তৈরি করেছিল। শুধুমাত্র মুনাফার জন্য, লাভের জন্য। তোমরাই ভেবে দেখো, আজকে আমি ভাবলাম, আমি একজন ব্যবসায়ী, আমি ভাবলাম আমি কিছু জিনিসের দাম বাড়িয়ে অনেক বেশি লাভ করবো। কি করে করবো? ধরো আমি সরষের তেলের ব্যবসা করি। আমি কি করলাম? আমি নামে বেনামে লোকজন লাগিয়ে আশেপাশের এলাকা থেকে যত সরষের তেল আছে আমি সরষের তেলের প্যাকেট, টিন, শিশি সব কিনে স্টোর করতে শুরু করলাম। একটা সময়ের পরে দেখা যাবে তেলের যে পরিমাণ চাহিদা যোগানটা তার থেকে কমে গেছে। যখন কোনো প্রয়োজনীয় জিনিসের চাহিদা যতটা, যোগান তার তুলনায় কমে যায়, তখন কি হয় জানো? তখন সেই জিনিসটার দাম বেড়ে যায়। এই করতে করতে এক সময় দেখা গেল কোনো জায়গায় কোনো তেল আর পাওয়াই যাচ্ছে না। এখন এটা একটা অত্যাবশ্যকীয় উপাদান, না পাওয়া গেলে চলবে না।
যখন বাজারে একটা হাহাকার পড়ে গেছে তখন আমি কি করব? তখন আমি আমার গুদাম থেকে আস্তে আস্তে কিছু কিছু করে তেল মার্কেটে বার করতে শুরু করলাম। এবার ধরো আমি যে সময় কিনেছিলাম তখন সরষের তেলের প্যাকেটের দাম ছিল 100 টাকা। যখন বাজারে চাহিদা তৈরি হয়ে গেছে, দামটা অলরেডি খানিকটা বাড়তে আরম্ভ করছে, তখন আমি আমার গুদাম থেকে বার করছি আস্তে আস্তে, একবারে কিন্তু সবটা নয়। তখন কি হচ্ছে, 100 টাকা দিয়ে আমি জিনিসটা কিনেছি সেটা আমি 140 টাকা 150 টাকা অনায়াসে বিক্রি করতে পারবো। শুধু তো আমি বিক্রি করলে হলো না, আমার থেকে যে দোকানদার জিনিসটা 140 টাকা দিয়ে কিনলো সে নিশ্চয়ই সেটা 10 টাকা লাভ করবে। 150 টাকা হয়ে গেছে আমি বাজারে, ফলে কি হলো, জিনিসটার দামটা বেড়ে গেল। আমি আড়তদার হিসেবে প্রচুর লাভ করে ফেললাম। আমি 100 টাকা দামে বেশ কয়েকশো লিটার তেল কিনেছি, সেটা আমি 140 টাকা করে বিক্রি করছি। আমার তো আর কোনো খরচ হয়নি, আমার লাভটা হলো। মার্কেট প্রাইস বেড়ে গেছে, দোকানদারেরও লাভ হলো কিছু। কারা মারা পড়লো? দেশের সাধারণ মানুষ। আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম, কিন্তু খুব সত্যি কথা, 50-এর মন্বন্তর ঠিক এইভাবেই হয়েছিল ব্রিটিশ সরকারের মদতপুষ্ট কিছু অসাধু ব্যবসায়ী, কিছু মহাজন, কিছু জোরদার, কিছু আড়তদারের মাধ্যমে। এই অভাবটা, এই দুর্ভিক্ষটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছে গেল যে মানুষের মধ্যে হাহাকার পড়ে গেল। কতখানি হাহাকার পড়ে গেল তার একটা অত্যন্ত মর্মস্পর্শী ছবি এই গল্পের মধ্য দিয়ে লেখক ফুটিয়ে তুলেছে। এই যে এখানে বলা হচ্ছে সে সরু লিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে। এখানে খুনিরা বলতে কাদের বোঝানো হয়েছে? এই অসাধু ব্যবসায়ীদের, এই মহাজনদের, জোরদারদের, যারা কৃত্রিম অভাবটা তৈরি করে দিয়েছে। এরা কিন্তু একভাবে খুনি। নাক থেকে কত লোক মারা গেছে কোনো হিসেব আছে? এখানে খুনি বলতে এদেরই বোঝানো হয়েছে। আর একটা প্রশ্ন ছিল, সে শনাক্ত করেছে বলবার কারণ কি? শনাক্ত করা মানে চিনে নেওয়া বা চিনিয়ে দেওয়া, দুটো যে কোনো একটা। এখন এটা শুধুমাত্র এই কিশোরের শনাক্ত করা নয়, এই কিশোরের চোখ দিয়ে লেখক আমাদের চিনিয়েছেন, আমাদের শিখিয়েছেন কিভাবে এদের শনাক্ত করতে হয়। তলিয়ে ভেবে ব্যাপারটাকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে কিভাবে বুঝতে পারা সম্ভব যে এই পরিস্থিতিটাকে তৈরি হয়েছে তার জন্য দায়ী কে বা কারা। এটা সেই কিশোরের চোখ দিয়ে, কিশোরের হাত দিয়ে, কিশোরের উঠিয়ে তোলা আঙুলের মধ্য দিয়ে লেখক আমাদেরই শেখাতে চেয়েছেন। আমাদেরই তিনি বুঝিয়ে দিয়েছেন কিভাবে শনাক্ত করতে হয় এইসব খুনিদের, যারা মানবতাকে এতখানি নিচে নামিয়ে আনতে সক্ষম। আর একটা প্রশ্ন আলোচনা করব। এটা হচ্ছে, এই কবিতাটার নাম তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো। একদম শেষ লাইনটা আছে, দেখবে কবিতাতে, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো। এটার তাৎপর্যও বলতে পারো, বা উক্তিটির মধ্য দিয়ে লেখক কি বোঝাতে চেয়েছেন এটাও হতে পারে। আগেই বললাম 50-এর মন্বন্তরের যে মারাত্মক ছবিটা লেখক এঁকেছেন, সেই ছবিটার পাশাপাশি তিনি এটাও বুঝিয়ে দিয়েছেন এই মন্বন্তর কিভাবে তৈরি হয়েছিল। প্রকৃতি সৃষ্ট কারণে মানুষের কোনো হাত থাকে না, কিন্তু যে কারণটা আমাদের নিজেদের হাতে করে তৈরি করা, তার প্রতিবিধান কিন্তু আমরা সহজেই করতে পারি। পারি নাকি? পারি। প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করবার জন্যই আমরা কত কিছু করি না? যেটাই মানুষের হাত নেই সেখানেও মানুষ চেষ্টা করে প্রকৃতিকে হার মানাতে।
যতটা পারে যতটা পারে না সে প্রসঙ্গটা বাদ দিয়েই বলছি, চেষ্টাটা করে না। এই দেখো আজকের দিনে দাঁড়িয়ে এই একটা করোনা আবহ, এটা কি মানুষের হাত আছে? নেই। কিন্তু মানুষকে চেষ্টা করছে না সেখান থেকে বেরিয়ে আসা। কতটা সফল হচ্ছে পরের কথা, কিন্তু চেষ্টা তো করছে। তাহলে যেটাতে আমার হাত নেই, হাতের বাইরে, সেইটাকে থেকে বাঁচবার জন্য যদি আমি চেষ্টা করতে পারি, তাহলে যে জিনিসটা আমি হাতে করে তৈরি করছি, আমি মানে আমি নিজে নই, মানুষ, মানব সমাজের প্রতিনিধি হিসেবে আমি বলছি, তো যে জিনিসটা মানুষ তৈরি করেছে তার প্রতিবিধান আমরা খুব সহজেই করতে পারবো। কিভাবে করতে পারবো? তার একটা পরিকল্পনা বলো বা তার একটা আক্ষরিক চেষ্টা বলো, এটাই লেখক আমাদের বুঝিয়েছেন। একটু আগেই বললাম, এই মন্বন্তরটা সম্পূর্ণভাবে কিছু অসাধু মানুষের দ্বারা তৈরি করা হয়েছিল। হ্যাঁ, একটা দেশে মন্বন্তর লাগিয়ে দিতে গেলে তো একজন মানুষকে দিয়ে হবে না, একটা চক্র কাজ করেছিল। অসাধু মহাজন, আড়তদার, জোরদার, এরা কি করেছিল? ইংরেজ সরকারের মদতে পুষ্ট ছিল। তাহলে এদের এই অসাধু চক্রান্ত ভাঙতে গেলে কি করতে হবে? যে মানুষগুলো এত প্রতিকূলতার মধ্যে থেকেও নিজের পায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। এই যে গল্পে একটা মাজা ভাঙা কিশোরের কথা আমরা পড়ছি, এই কিশোর কিন্তু মাজা ভাঙা দেশটার প্রতিনিধি। সত্যি তখন কিন্তু বাংলাদেশের কোমরটা সত্যিই ভেঙে গিয়েছিল, সত্যিই ভেঙে গিয়েছিল। এখন দেশ মানে দেশ তো আর ইট কাঠ বালি পাথর গাছ নদী নয়, দেশ মানে দেশের মানুষ। তাহলে যে মানুষগুলো আজ অন্য কিছু মানুষের স্বার্থের জন্য এই অবস্থার মধ্যে গিয়ে পড়েছে, মুখ থুবড়ে পড়েছে, মুখে দাঁড়াতে পারছে না, তাদের হাত ধরে উঠিয়ে দাঁড় করাবার এবং তাদের পাশে থেকে পথ চলবার, তাদের চলতে সাহায্য করবার দায়িত্বটা কিন্তু আমাদেরই নিতে হবে। এই মানুষগুলোর চাহিদা কি? দুবেলা দুমুঠো অন্ন। এই দুবেলা দুমুঠো অন্নের চাহিদা কি সব? না, তা নয়। আমাদের বাংলাদেশের যেমন প্রাকৃতিক অপার সৌন্দর্য রয়েছে, ঠিক তেমনি সেই সময়টাই ছিল একটা নারকীয় উল্লাস। এই নারকীয় উল্লাস থেকে বেরিয়ে এসে লেখক চেয়েছেন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে মানবতাকে প্রতিষ্ঠা করতে। একটা দেশ শস্য শ্যামলা, মাঠ ভরা ধান, গোলা ভরা ফসল, নদীর জল, মানুষের হাসি কান্না সুখ দুঃখ, এটাই তো কাম্য। এই অসাধু ব্যবসায়ীদের চক্রটাকে ভেঙে দিয়ে এই মানুষগুলোর পাশে, এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা এবং সেটা করতে শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা, এটাই লেখকের চাহিদা। তাই তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। তাকে মানে সেই একটা কিশোরকে নয়, তাকে মানে সেই দেশটাকে, দেশের মানুষকে, তাদের উঠে দাঁড়াতে সাহায্য করা, এটাই লেখক চেয়েছে। এই একই প্রসঙ্গে এটাও বলে দেওয়া যায়, কবিতার নাম হাত বাড়াও। যদি
নামকরণ প্রসঙ্গেও আমি আলোচনা করি, তাহলেও বলা যেতে পারে কিশোরটি, মাজা ভাঙা কিশোরটি তার একটা আঙুল লেখকের দিকে বাড়িয়ে দিয়েছিল। সেই আঙুল তুলে সে যেন শনাক্ত করতে চেয়েছিল সেই সব খুনিদের, এটা লেখকের মনে হয়েছিল। আর লেখক চেয়েছেন আমরা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা যেন আমাদের হাত বাড়িয়ে দিই এই মাজা ভাঙা কিশোরটিকে মাটি থেকে টেনে ওপরে তোলবার জন্য। আর কি বললাম, মাজা ভাঙা কিশোরটি আসলে মুখ থুবড়ে পড়া বাংলাদেশের প্রতিনিধি, তৎকালীন বাংলার প্রতিনিধি। তাই একটা দেশের মানুষকে, যারা আমাদের ভাই, আমাদের মা, আমাদের বোন, আমাদের দেশের মানুষ, তাদের এই বিপর্যয় থেকে তুলে দাঁড় করাবার জন্য তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছেন লেখক। তাই হাত বাড়াও এই নামকরণটা সর্বাংশেই সার্থক। আগের দিন গল্পটা আমি সম্পূর্ণ আলোচনা করে গেছিলাম, আজ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হলো। যদি তোমরা গল্পটা খুব ভালো করে অনেকবার রিডিং পড়ো এবং এই ভিডিওগুলো মন দিয়ে দেখো, আশা করছি এই গল্পটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। সুস্থ থাকো, ভালো থাকো, বাড়ি থেকে একদম বেরোবে না, আর এই সময়টা অবহেলা করে মোটেই নষ্ট করবে না, মন দিয়ে পড়াশোনা করবে। কেমন? আজ এই পর্যন্তই।